আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। গত ক্লাসে তোমাদের বাংলা প্রথম পত্রের যে নতুন প্রবন্ধটি সংযোজন করা হয়েছে, বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, এই প্রবন্ধের কিছু অংশ আমরা আলোচনা করেছিলাম এবং আমরা সেদিন বলেছিলাম যে এটিকে দুটি পর্বে ভাগ করব। তার প্রথম পর্ব সেদিন আলোচনা করা হয়েছে, আজকে তার দ্বিতীয় পর্ব। এবং আমরা সেদিন এও বলেছিলাম যে প্রবন্ধ পাঠের শেষে আমরা বুঝতে পারব যে এই প্রবন্ধটি কেন সংযোজন করা হয়েছে। পূর্বের যে প্রবন্ধ ছিল সেই প্রবন্ধের পরিবর্তে এই প্রবন্ধে আনার যে যৌক্তিকতা, যে সার্থকতা, যে প্রয়োজনীয়তা, সেটি আমরা উপলব্ধি করতে পারব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটু রিক্যাপ করি বা পূর্ব পাঠের পুনরালোচনা করি, তাহলে আমরা দেখতে পাব যে গত পাঠে আমরা কি কি আলোচনা করেছিলাম। আমরা বাংলা 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 এই কথাটিরও ব্যাখ্যা দিয়েছি এবং এটি যেহেতু ঊনবিংশ শতাব্দীর বাংলা, সেই সময়ের প্রচলিত, তাই এই বাংলাকে এইভাবেই বলা হতো বাঙ্গালা, এরপরে বাংলা, তারপরে বর্তমানের যে বাংলা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্বন্ধে আমরা জেনেছি প্রথম পর্বে, তার সাহিত্যকর্ম সম্বন্ধে জেনেছি, তার কর্মজীবন সম্বন্ধে জেনেছি এবং তার দেওয়া নবীন লেখকদের প্রতি যে 12টি পরামর্শ, সেই পরামর্শের আমরা 10টি পরামর্শ নিয়ে কথা বলেছিলাম। আজকে সরাসরি 11 নম্বর পরামর্শের দিকে চলে যায়। তোমরা নিশ্চয়ই গত পর্বটি মনোযোগ সহকারে পড়েছ এবং আজকেও বই খাতা নিয়ে বসে যাও। এই তথ্যগুলি, যে তথ্যগুলি তোমাদের বইয়ের বাইরে আমি বলবো, সেগুলি তোমরা যদি সংরক্ষণ করো তাহলে তোমাদের পড়াশোনার জন্য, পরীক্ষার জন্য, সর্বোপরি জানার জন্য, জীবনের জন্য কাজে লাগবে। 11 এবং 12 নম্বর যে পরামর্শ, তাতে বঙ্কিমচন্দ্র বলেছেন, কাহারও অনুকরণ করিও না। অনুকরণের দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না। আমরা যদি কোন ইংরেজ বিখ্যাত সাহিত্যিক, কোন বাংলা যিনি প্রতিষ্ঠা পেয়েছেন, যিনি প্রসিদ্ধ হয়েছেন, তার মতো লিখতে চাই, তার মতো লেখার চেষ্টা করি, তাহলে তার গুণগুলি আসে না, আসে তার দোষগুলি। সেই কথাটাই বঙ্কিমচন্দ্র 11 নম্বর পরামর্শ দিয়েছেন যে যিনি লিখবেন তাকে তার মতো করে লিখতে হবে, অনুকরণ করা যাবে না। 12 নম্বরে উনি বলেছেন, যে লেখার প্রমাণ দিতে পারবে না তা লিখিও না। এই প্রমাণগুলি সবসময় লেখার মধ্যে সংযোজন করতে হয় এমন নয়, কিন্তু প্রমাণগুলি হাতে রাখতে হয়। যদি কখনো এই প্রমাণগুলি উপস্থাপনের প্রয়োজন পড়ে, তাহলে যেন সেগুলি উপস্থাপন করা যায়। সেই কারণে আমরা যে তথ্য দিব, সেই তথ্যগুলির প্রমাণ সেই লেখককে রাখতে হবে। প্রমাণ নাই, কোন জনশ্রুতি থেকে অথবা কারো কাছ থেকে শোনা এরকম কোন প্রবন্ধ, এরকম কোন লেখা তার প্রবন্ধে সংযুক্ত করা যাবে না। তো এই ছিল 12টি পরামর্শ এবং প্রাবন্ধিক বলছেন যে যদি কেউ এই 1 থেকে 12টি পরামর্শ মেনে চলে তাহলে কি হবে। 13 নম্বরে দেখো, সে কথা উনি পরিষ্কার করেছেন, বাংলা সাহিত্য বাংলার ভরসা। এই নিয়মগুলি বাংলার লেখকদিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। বাংলা সাহিত্যের যে উন্নতি, সেটি দুর্বার গতিতে, বেগে দুর্বার গতিতে এর উন্নতিটা হতে থাকবে এবং আমরা দেখতে পাব। তো এই যে দেখো 11 এবং 12, আজকে দুটি পয়েন্ট নিয়ে কথা বললাম।
11তে যে অনুকরণের কথা বললেন, এর একটি বাস্তব প্রমাণ আছে যে অনুকরণ যখন রবীন্দ্রনাথ, আমরা জানি 1913 সালে নোবেল পুরস্কার পেলেন, রবীন্দ্রনাথ যখন তার লেখালেখনি নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন, রবীন্দ্র যুগে রবি রশ্মিতে আর কোনো প্রতিভা সেখানে টিকতে পারে না। এমত অবস্থায় সেই সময়ের যত লেখক তারা সবাই রবীন্দ্রনাথকে ফলো করতে শুরু করলেন, রবীন্দ্রনাথকে অনুকরণ করতে শুরু করলেন। পরিণতি কি দাঁড়ালো? পরিণতি এই দাঁড়ালো যে তারা রবীন্দ্রনাথের ধারের কাছে তো আসতে পারলেনই না, বরং তারা হারিয়ে গেলেন, কালের অতল গহ্বরে তারা হারিয়ে গেলেন। সেই সমস্ত অনেক শত শত লেখক রবীন্দ্রনাথকে অনুকরণ করে, যেহেতু উনি বিখ্যাত হতে চলেছেন, তাই রবীন্দ্রনাথকে অনুসরণ করতে শুরু করেছিলেন। কিন্তু মজার ঘটনা, এই বাংলা সাহিত্য পড়তে গিয়ে, তোমাদের উচ্চ মাধ্যমিক ক্লাসে আমি যে কথাটি বলছি, এটি তোমরা বাংলা সাহিত্য পড়তে গিয়ে পাবা কোন এক সময়, যে পঞ্চ পাণ্ডব বলে একটি কথা আছে। যে পঞ্চ পাণ্ডব, এই 5 জন লেখক, কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে এসেছিলেন। রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে এসে ওনারা নিজের চিন্তা চেতনার উপরে ভর করে লেখা শুরু করেছিলেন। এই 5 জন হলেন অমিয় চক্রবর্তী, 2 নম্বর বুদ্ধদেব বসু, 3 নম্বর জীবনানন্দ দাশ, 4 নম্বর বিষ্ণু দে এবং 5 নম্বর সুধীন্দ্রনাথ দত্ত। এই 5 জনকে বলা হয় পঞ্চ পাণ্ডব। এরা যখন রবীন্দ্র বলয়ের বাইরে এসে লেখা শুরু করলেন, তখন কিন্তু বাংলা সাহিত্য নতুন একটি মোড় নিল। এবং বলা চলে তারও পরবর্তীতে কাজী নজরুল বিখ্যাত হলেন রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে এসে। রবীন্দ্রনাথ যে ধাঁচে, যেই স্পিডে উনি লিখতেন, সেখান থেকে বেরিয়ে এসে এই পঞ্চ পাণ্ডব লিখনে ধারণ করলেন এবং তারাও সাহিত্য জগতে স্থান করে নিলেন। এই পঞ্চ পাণ্ডবকে বা এই 5 জনকে মনে রাখার জন্য সহজে আমরা একটি শব্দ ব্যবহার করতে পারি, সেটা হলো অবুঝ বসু। স্বরে অ, বয়রসু আর ঝড় পরিবর্তে বর্গীয় জ, অবুঝ বসু। অবুঝ স্বরে অ থেকে অমিয় চক্রবর্তী, পু থেকে বুদ্ধদেব বসু, বর্গীয় জ থেকে জীবনানন্দ দাশ, আবার ব থেকে বিষ্ণু দে, আর সু থেকে সুধীন্দ্রনাথ দত্ত। এই 5 জনকে বলা হয় পঞ্চ পাণ্ডব। এই পঞ্চ পাণ্ডব রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে এসে তারা আপন মহিমায় স্বকীয় হয়ে সাহিত্য জগতে স্থান করে নিয়েছিলেন। রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে এসেছিলেন বলেই তারা কিন্তু আপন মহিমায় স্বকীয় হতে পেরেছিলেন। এই কথাটি আমাদের আলোচ্য প্রাবন্ধিক বলছেন যে অনুকরণ করা যাবে না, নিজের যা আছে তাই নিয়ে স্বাধীনভাবে লেখা শুরু করতে হবে। এবং শেষ অবস্থায় আমরা যদি এই প্রবন্ধের সার কথার দিকে যাই, তাহলে দেখতে পাবো যে বঙ্কিমচন্দ্র তার প্রবন্ধের মধ্যে মূল কথা হিসেবে যেগুলিকে আনার চেষ্টা করেছেন, যা বলার চেষ্টা করেছেন, সেই কথাগুলি এরকম যে খ্যাতি বা অর্থের জন্য লেখা যাবে না। আমি বলেছিলাম যে বর্তমানে পাঠকের চাইতে লেখকের সংখ্যা যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং লেখার গুণগত মান হ্রাস পাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে। তো এটি রোধ করার জন্য যে পরামর্শটা ছিল তার, সেই পরামর্শগুলোকে যদি সংক্ষিপ্ত করা হয় তাহলে উনি এইরকম পরামর্শ দিয়েছিলেন, শেষ উনি সংক্ষিপ্ত করেছিলেন। সেটি হলো খ্যাতি বা অর্থের জন্য লেখা যাবে না, মানুষের কল্যাণের জন্য লিখতে হবে, অসত্য নীতি নৈতিকতা বিরোধী অথবা পরনিন্দার উদ্দেশ্যে লেখা যাবে না, যার যে বিষয়ে অধিকার নাই সে বিষয়ে লেখা যাবে না। অর্থাৎ এখানে অধিকার বলতে বলা হচ্ছে দখল বা দক্ষতা। আমার যদি আরবি, ফার্সি, হিন্দি
অথবা অন্য কোনো বিষয়ে লিখতে চাই, সেই বিষয়ে আমার কোনো দক্ষতা না থাকে, ইংরেজি সেই বিষয়ে দক্ষতা না থাকে, তাহলে সেখানে লিখতে গেলে সেটি সফল হবে না। বিদ্যা জাহির করা যাবে না। আর যেটি নিয়ে এতক্ষণ কথা বললাম, অনুকরণ, সে অনুকরণ করা যাবে না। এবং সর্বোপরি আরেকটি পরামর্শ দিয়েছেন, সেটি হলো যে লেখা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা ঠিক হবে না, তাৎক্ষণিকভাবে ছাপানো ঠিক হবে না, বাজারে ছেড়ে দেওয়া ঠিক হবে না। এই কারণে উনি পরামর্শ দিয়েছেন যে একটি লেখা লেখার পরে বেশ কিছুদিন ধরে সেটাকে নিজে পড়তে হবে, নিজের বন্ধু বান্ধবদের মধ্যে আলোচনা করতে হবে। তাহলে এর যে খারাপ দিকগুলি, এর যে দৃষ্টিকটু দিকগুলি, পরিহারযোগ্য যে বিষয়গুলি, সেগুলি ধরা পড়বে। তখন সেগুলিকে আবার সংশোধন করে যদি লেখা হয়, তাহলে সেই লেখাটা হবে সমৃদ্ধ লেখা। তো এই যে পরামর্শগুলি উনি দিয়েছেন, এগুলি নবীন লেখকদের জন্য। তো আমি বলেছিলাম যে 135 বছর পরে এই প্রবন্ধটি আবার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার কারণ হলো যে আমাদের যারা পলিসি মেকার, আমাদের যারা অভিভাবক, যারা নিভৃতে থেকে সাহিত্য জগতের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি দৃষ্টি রাখেন, তাদের দৃষ্টিতে এই জিনিসটি ধরা পড়েছে যে লেখালেখনির সংখ্যার থেকে এর কোয়ালিটির দিকে নজর দেওয়া দরকার। কোয়ান্টিটি নয়, কোয়ালিটির দিকে নজর দেওয়া দরকার। তাই এই প্রবন্ধকে নতুনভাবে এই পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে করে এই তোমাদের মতো যারা নবীন লিখনী ধারণ করবে, তারা যেন এই 12টি পরামর্শ মাথায় রেখে তারা যেন লেখালেখনি শুরু করে। অবশ্যই লিখতে হবে, ভয়ের কিছু নাই। আমরা পড়েছি প্রমথ চৌধুরীর সেই সাহিত্যিক খেলা প্রবন্ধ, সেখানে খেলার উদ্দেশ্যে লিখতে হবে, যে কোনো কিছুর উদ্দেশ্যে লিখতে হবে, তাই বলে ভয় পাওয়ার কিছু নাই, লিখতে হবে। কিন্তু এই পরামর্শগুলোকে মাথায় রেখে যদি লেখা হয়, তাহলে লেখার উদ্দেশ্য যেমন সফল হবে, তেমনি সেই লেখাটিও সমৃদ্ধ হবে। তো আজ এই পর্যন্তই। এই নিয়ে যদি তোমাদের কোনো জানার থাকে, তোমাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন থাকে, জানার কৌতূহল থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করলে আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এমনিভাবেই কিন্তু আমাদের প্রবন্ধ একদিন এই অনলাইন ক্লাস শেষের দিকে চলে যাবে এবং তোমাদের পরীক্ষার মুখোমুখি হতে হবে। শ্রেণীকক্ষে জানি না কবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, তাই অনলাইন ক্লাসগুলি নিয়মিত করার চেষ্টা করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।